হঠাৎ টিনার মনে হলো ওর পাশ দিয়ে পিছন দিকে খুব মনোযোগ দিয়ে লোকটা কি যেন দেখছে। নিজের অজান্তেই ফিরে দেখলো ওখানে যে সুদর্শন লোকটা বসেছিল সে নেই। ট্রেনটা কোথাও থামেনি, তাছাড়া এটাই একমাত্র যাত্রীবাহী কোচ, অথচ লোকটা অদৃশ্য হয়েছে। ঘটনা বুঝতে না পারায় পিস্তলবাজ লোকটাকে একটু বিব্রত দেখাচ্ছে। নিজের ব্যাগটা তুলে নিয়ে করিডোর ধরে এগিয়ে গেল টিনা। প্ল্যাটফর্মে নেমে দেখল সেড্রিক ওকে নিতে এসেছে। টিনা ক্রমওয়েল পুবের স্কুলে পড়াশোনা করলেও এলামিস্টকে ঘিরেই ওর জীবন গড়ে উঠেছে। স্কুলের দিনগুলো ছাড়া ক্রমওয়েল রাঞ্চেই বলতে গেলে ওর বাকি দিনগুলো কেটেছে। এখন সেই ওটার মালিক। সেড্রিক এগিয়ে এসে টিনার হাত থেকে ব্যাগটা নিয়ে ঘোড়ার গাড়ির দিকে এগিয়ে গেল। লোকটা টিনার বাবার সাথে পশ্চিমে এসেছিল। তার মৃত্যুর পর এখন সে টিনার ফোরম্যান। পিস্তলবাজ লোকটার দিকে সেড্রিকের দৃষ্টি আকর্ষণ করালো টিনা। ব্যাগটা বাকবোর্ডে রেখে নিচু গলায় সে বলল, লোকটার নাম বব। যেই ওকে ভাড়া করুক না কেন ফার্স্ট ক্লাস সার্ভিস পাবে। পশ্চিমে যথেষ্ট নাম কিনেছে বব। লোকটা প্রফেশনাল ফাইটার, কিন্তু বাউন্টি হান্টিংও করেছে। মানুষ শিকার করাটাই ওর প্রধান কাজ। পশ্চিমে রীতিনীতির সাথে টিনা পরিচিত। অনেকেই প্রতিপক্ষকে সাহায্য করার জন্য টাকা দিয়ে পিস্তলবাজ আনায়, কিন্তু ববকে আনানোর অর্থই হচ্ছে কেউ রীতিমতো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। বাকবোর্ডে ওঠার সময়ে টিনা দেখল স্টোরের সামনে দাঁড়ানো দুজন লোককে আর চোখে খেয়াল করল বব। বাকবোর্ড রওনা হতেই লোক দুটো পিছু নিল। ওরা ক্রমওয়েল রাঞ্চেরই লোক, গ্রেগ আর আর্নি। সশস্ত্র গার্ড। বিষণ্ণভাবে মাথা ঝাঁকালো সেড্রিক। গত 2 সপ্তাহে এই এলাকায় অনেক কিছু ঘটে গেছে। গোলমাল হয়েছে। ডেরিক রাইলি গোটা 50 গরু হারিয়েছে। দক্ষিণের লাভাচোদ পর্যন্ত সে ওদের অনুসরণ করেছিল, কিন্তু তারপরে সব সেফ হাওয়ায় মিলিয়ে গেছে। গরুচোর। টিনার স্বরে অবিশ্বাস। তোমার বাবার সাথে আমি যখন প্রথম এখানে আসি তখন ইন্ডিয়ান ছাড়া আমাদের 100 মাইলের মধ্যে আর কোনো প্রতিবেশী ছিল না, কিন্তু এখন সব কিছুই দ্রুত বদলে যাচ্ছে। এই প্রথম এদিকে গরুচোরের দৌরাত্ম্য দেখা যাচ্ছে। ক্রমওয়েল আরোহী দুজনের দিকে চেয়ে হাত নাড়ল টিনা। আর্নির বাবা ক্রমওয়েল রাঞ্চের প্রথম কর্মচারী ছিল। গ্রেগ নতুন এসেছে, তাও প্রায় 4 বছর হতে চলল। কঠিন প্রকৃতির লোক বলে সে পরিচিত। সাইয়ান থেকে ডেডউড স্টেজ কোচে বেশ কিছুদিন শটগান গার্ডের কাজ করেছে। কয়েকটা রাঞ্চ লড়াই এও অংশ নিয়েছে লড়াইয়েও অংশ নিয়েছে সে। একটা চুরুট ধরালো সেড্রিক। হেরেল্ডের সাথে আরও 2জন অচেনা লোক রাইলির রেঞ্জে বসতি করেছিল। বলছিল ওটা নাকি সরকারি জমি। ক্লেম ফাইল করেছে ওরা। তুমি তো রাইলিকে চেনো। ক্ষেপে আগুন হয়ে ওদের ঘরবাড়ি সে জ্বালিয়ে দিয়েছে। কিছু গোলাগুলিও হয়েছে। ঘর রক্ষা করতে গিয়ে ওরা গুলি ছুঁড়েছিল। রাইলির একজন লোক আহত হয়েছে। অচেনা লোক দুটোর একজন ওখানেই মারা পড়েছে। লোকজন নিয়ে রাইলি অন্যজনকে খুঁজে বেড়াচ্ছে।
লোকজন নিয়ে রাইলি অন্যজনকে খুঁজে বেড়াচ্ছে। হেরেল্ডের কি হলো? সে গোলাগুলি করেনি। গোলমাল দেখে সোজা অ্যালামিডোসে পালিয়েছে। ওর উপর রাইলির রাগ নেই, ছেড়ে দিয়েছে। টিনা তার রাঞ্চের সত্যিকার অবস্থার কথা সেড্রিককে বলতে গিয়েও চেপে গেল। একটা উপায় ভেবে ঠিক করে পরেই জানাবে। সেড্রিক ভালো ফোরম্যান বটে, কিন্তু সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত বা উপদেশ দেয়া ওর ক্ষমতার বাইরে। তাছাড়া টিনাই মালিক, তাই চূড়ান্ত সিদ্ধান্ত তাকেই নিতে হবে। হঠাৎ সে জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমার কি মনে হয় হেরল্ডের ওই জমিতে বাড়ি করার ব্যাপারে জেক এর হাত আছে? টিনার চিন্তার ধারা দেখে অবাক হলো সেড্রিক। চুরুট থেকে ছাই ঝেড়ে ফেলে সে বলল, ওই সম্ভাবনার কথা আমার মনেই আসেনি। ঠিক বাপের মতোই হয়েছ তুমি। নিজের কামরায় একা হতে হ্যাট খুলে চুলটা একটু ঠিকঠাক করে নিল টিনা। সান্তা ফে যাত্রার ফলাফল নিয়ে ভাবনা চিন্তা চলেছে ওর মাথায়। বাইরে সবুজ ঢালের উপর গরু চড়ছে। ওই নিচু পাহাড়টার ওপাশেই সব ঝর্ণার নদী প্রশান্ত মহাসাগরের দিকে বইছে, আর এপাশেরগুলো বইছে আটলান্টিকের দিকে। ওই নিচু পাহাড়টারই নাম কন্টিনেন্টাল ডিভাইড, কিন্তু আপাতত দৃষ্টিতে এটা বোঝার উপায় নেই। অন্যান্য বারের মতো এবারেও টিনা কেনাকাটা করার জন্যই সান্তা ফে গিয়েছিল। মনে হলেও তার আসল উদ্দেশ্য ছিল বাবার অ্যাটর্নির সাথে পরামর্শ করা। এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে ক্রোমওয়েল রাঞ্চটাই টিনার কাছে ছিল একমাত্র স্থায়ী ঠিক স্থায়ী জিনিস। কিন্তু অ্যালামিটোসে চিঠি আনতে গিয়ে আর একজনের একটা মন্তব্য ওর কানে এলো। লোক দুজন জমির সত্যিকার মালিক আর অনিশ্চয়তা নিয়ে আলাপ করছিল। বাড়ি ফিরে বাবার ডেস্ক আর লোহার সিন্দুক খুঁজে মালপত্র কেনাবেচার রসিদ, বেতনের রেকর্ড ইত্যাদি অনেক কাগজই পেল, কিন্তু রাঞ্চের কোনো দলিল দেখতে পেল না। প্রত্যেকটা কাগজই খুব যত্নের সাথে রাখা আছে। দলিল থাকলে তা এই সব কাগজপত্রের মধ্যেই থাকতো। তার বাবা যখন পশ্চিমে এসেছিল তখন জমির দলিলের কোনো গুরুত্ব দেয়া হতো না। যে যেখানে পানি আর ঘাস পেয়েছে সেখানেই থেমেছে। ভোগ করছে, এই সুবাদেই তারা ছিল এই জমির মালিক। ওদের মালিকানা কেবল মাত্র ইন্ডিয়ানরা ছাড়া আর কেউ কখনো চ্যালেঞ্জ করেনি। টিনার বাবা ইন্ডিয়ানদের সাথে আপোষ করে কিছু জমি ওদের থেকে কিনে নিয়েছিল। বিনিময়ে ইন্ডিয়ানদের দুঃসময়ে ওদের গরুর মাংস দিয়ে সাহায্য করেছে। বাবার অ্যাটর্নি অবশ্য তাকে আশ্বাস দিয়েছে যে জমি যখন তার দখলেই আছে তখন দাবি করলে এমন ক্লেইম সাধারণত অগ্রাহ্য করা হয় না। তবে অনেক লোকই বাস করার জন্য পশ্চিমে যেতে শুরু করেছে। তাই নতুন বসতি করার জন্য যারা জমি দাবি করেছে তাদের ক্লেইমও কংগ্রেস প্রসন্ন চোখে দেখছে। টিনার বাবা ইন্ডিয়ানদের কাছ থেকে জমি কিনলেও ওতে কাজ হবে না, কারণ ওই জমি আসলে কার ছিল তার কোনো প্রমাণ নেই। যে কোনো ইন্ডিয়ানই ওটা তার বলে দাবি করতে পারে। ছেলেবেলা থেকেই দায়িত্ব কাঁধে নিতে শিখেছে টিনা। মনস্থির করে সিদ্ধান্ত নিয়ে সেই মতো চলতেও শিখেছে। বাবা বলতো প্রত্যেক বাচ্চাই চায় তাকে বড় বলে গ্রহণ করা হোক, কিন্তু বড় আর ছোটর মধ্যে আসল তফাৎ বয়সের নয়। বড় ছোট নির্ভর করে কে কতটা দায়িত্ব নিতে আগ্রহী, আর সেই দায়িত্ব কে কিভাবে পালন করে তার উপর। শিক্ষাটা তার কাজে লেগেছে। বাবার মৃত্যুর পর তার তদারকিতে রাঞ্চের অনেক উন্নতি হয়েছে, সেই সাথে লাভও হয়েছে। বারান্দায় বেরিয়ে এলো টিনা।
খোয়ারের সামনে দাঁড়িয়ে সেড্রিক আর গ্রেগ কথা বলছে। সেড্রিক ডাকলো টিনা, 1 মিনিট ভিতরে এসো। মেক্সিকান মেক্সিকান কাজের মেয়েটাকে কফি দিতে বলে সেড্রিকের মুখোমুখি বসলো টিনা। তারপর তার সান্তাফে যাওয়ার কারণ ব্যাখ্যা করে বলল। স্থির বসে মাথা নিচু করে টেবিলের দিকে চেয়ে কথা শুনছে সেড্রিক। ওর হাতের আঙুল টেবিলে কাল্পনিক নকশা আঁকছে। সেড্রিক কথা শেষ করে সে বলল, আমাদের দ্রুত কাজ সারতে হবে। পরিস্থিতিটা আমার কাছে ভালো ঠেকছে না। আমি চাই তুমি ব্লু হোল এর জন্য ক্লেম ফাইল করো। আর্নি রকহাউস আর গ্রেগ আয়রন স্প্রিংস ক্লেম করুক। দলিল পাকা হয়ে যাওয়ার পর তোমাদের থেকে ওগুলো আমি কিনে নেব। কিন্তু আমরা সবাই একসাথে সান্তাফে গেলে ব্যাপারটা সবার চোখে পড়বে, কানাঘুষা হবে। একাই যাবে তুমি? আমি চাই হর্স স্প্রিংসে গিয়ে তুমি ওখান থেকে স্টেজ কোচে চড়বে। ফেরার সময়ও একই পথে ফিরবে। তুমি গেছো এটা কেউ টের না পাওয়াই ভালো। 3 ঝোপের ভিতর লোকটাকে হাত পা ছড়িয়ে পড়ে থাকতে দেখে থমকে দাঁড়ালো পল। একটা পাইন গাছের আড়ালে দাঁড়িয়ে সাবধানে চারপাশ খুঁজে দেখে বুঝলো লোকটার সাথে আর কেউ নেই। এবার আহত মানুষটার দিকে এগোলো সে। অল্প ঢালু জমির উপর একটা ছোট গর্তের মধ্যে ঝোপের ভিতর পড়ে আছে লোকটা। ভাগ্য ভালো ওইখানেই পড়েছে। পল যে পথে এসেছে ওটা ছাড়া আর কোনো দিক থেকে ওকে দেখা যাবে না। হাঁটু গেড়ে বসে হান্টার লোকটাকে পরীক্ষা করে দেখল। মরেনি, তবে অনেক রক্ত হারিয়েছে। গুলি ওর বগলের কাছে ভারী পেশি ভেদ করে বেরিয়ে গেছে। কিছু কাল লিফ আর শুকনো সিডারের ডালপাতা জড়ো করে একটা ছোট্ট আগুন জ্বালালো পল। কিছুটা পানি গরম করে ক্ষতটা ভালো করে ধুয়ে বেঁধে দিল। কাজ শেষ হওয়ার আগেই একটা কাতরোক্তি করে চোখ খুলে চাইল সে, কে তুমি? ডেরিক রাইলিও আমাকে একই প্রশ্ন করেছিল। তাড়াতাড়ি এখান থেকে সরে পড়ো, যে কোনো সময় এসে পড়তে পারে। লোকটা চেষ্টা করে উঠে বসল। আমাকে তোমার ঘোড়ার পিছনে নেবে? আমার এখান থেকে দূরে সরে গিয়ে গা ঢাকা দিতে হবে। রাইলি আমাকে খুন করার জন্যে খুঁজছে। দুঃখিত, আমার সাথে ঘোড়া নেই। নিজের জিনিসপত্র গুছিয়ে নিল পল। আমার কাছ থেকে আর সাহায্য আশা করো না। এই এলাকা তুমি আমার চেয়ে ভালো চেনো। তোমাকে দিয়ে কোনো লাভ হলো না। বিরক্ত ভাবে পলের দিকে চাইল সে। এখন আমি কি করব? সেটা তোমার সমস্যা। তবে তোমার তাড়াতাড়ি সরে পড়াই ভালো, কারণ আমার মনে হয় খুঁজে পেলে রাইলি তোমাকে ঠিকই খুন করবে। তবে ওকেও দোষ দিই না, তুমি ভালো মানুষ নও। রাগে লাল হয়ে উঠল ওর মুখ। তুমি কি জানো? এটুকু জানি যে আমি ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ বেঁধে দেওয়ার পরও একটা শুকনো ধন্যবাদ জানানোর কথাটাও তোমার মনে আসেনি। হ্যাবার স্যাক পিঠে ঝুলিয়ে অস্ত্রগুলো তুলে নিল হান্টার। মনে হয় মনের মতো ভাড়াটে গুন্ডা পেতে তোমার বসের অনেক খুঁজতে হয়েছে। আমাকেও কেউ ভাড়া করেছে, কে বলল? মনে হয় মনের মতো ভাড়াটে গুন্ডা পেতে তোমার বসের অনেক খুঁজতে হয়েছে। আমাকে কেউ ভাড়া করেছে, কে বলল? ধূর্ত চোখে লোকটা চেয়ে আছে। ভাড়া খাটার মানুষ দেখলেই চেনা যায়। তবে তোমাকে লাগালে টাকাটা পানিতে যাবে সন্দেহ নেই। এবার নিজেরটা নিজেই সামলাও। পিছিয়ে ঝোপের ভিতর ঢুকলো পল। লোকটার দিকে পিঠ দিতে সে নারাজ। জঙ্গলের ভেতর আরো গভীরে ঢুকে
দিক বদল করে নিজের পথ ধরল। দেখে শুনে লাভাচৌতে পৌঁছানোর সবচেয়ে সুবিধাজনক পথটাই বেছে নিয়েছে সে। রাইলি কর্মচারীর সামনে পড়ে গেলে ওকে অযথা অনেক প্রশ্নের জবাব দিতে হবে। 1 ঘন্টা পর একটা ঢিবির মাথায় উঠে বহুদূরে ট্রেনের ধোঁয়া দেখতে পেল। বাতাসটা পরিষ্কার আর তাজা। লম্বা শ্বাস নিল পল। উত্তর দিকে দুটো মেষা দেখা যাচ্ছে। চৌকে কাঁধ আকাশের দিকে উঠেছে। একটার মাথায় ঘরবাড়ি দেখা যাচ্ছে। বাড়িগুলো থেকে সরু ধোঁয়ার রেখা আকাশে উঠছে। ওটাই তাহলে আকাশনগরী একমা। আকাশটা অত্যন্ত নীল। এখানে ওখানে আলোর মতো টুকরো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। চমৎকার দৃশ্য, কিন্তু আর বেশি দিন এসব উপভোগ করতে পারবে না পল। এই প্রথম তার মনে যেন একটু আক্ষেপ হচ্ছে। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে চলল সে। এই পর্যায়ে এসে নতুন করে মায়া বাড়ানো ঠিক নয়। এমন সুন্দর এলাকা হলেও না। তার ভিতরের জিনিসটা বড় হচ্ছে। ধীরে ধীরে ওকে কাবু করে গ্রাস করবে। মরার আগে কোনো পিছুটান না রাখাই ভালো। কোবোলেটটা মেসার ধারে একটা বিশেষ জায়গা ওকে খুঁজে বের করতে হবে। ওইখানে মেসার একটা কাঁধ লাভার স্তরের দিকে বেরিয়ে আছে। ওটাই সেই গোপন আস্তানায় পৌঁছার চাবিকাঠি। কয়েকবার বিশ্রাম নেয়ার জন্য বসেছে। লক্ষ্যে পৌঁছার আগে থামা সারা জীবনে সারা জীবন ওর নীতিবিরুদ্ধ থাকলেও এখন আর শরীরে কুলাচ্ছে না। পা ধরে আসছে। ভার্জিনিয়া আর নিউ জার্সিতে শিকারি কুকুরের পিছন পিছন সে অনেক হেঁটেছে। তবে এখনকার পথ সেই তুলনায় অনেক কঠিন আর পাথুরে। রেল লাইনের ধার থেকে শুরু করে সে প্রায় 3000 ফুট উপরে উঠেছে। বনের পাশ দিয়ে ঘুরে একটা ছোট ছোট লেকে ভরা মালভূমি পার হলো পল। যে জায়গাটা খুঁজছে তার 50 গজের ভেতর পৌঁছে গেছে ও। সামনে কিছুটা নিচেই রয়েছে ভয়ঙ্কর সেই জমাট বাঁধা লাভা চোত। মোটা একটা বিশাল কালো সাপের মতো পড়ে আছে পাকানো দড়ির মতো কালো পাথর। আগুন নেভানো নরকের মতোই দেখাচ্ছে। একে বেঁকে উত্তর আর দক্ষিণে বহু মাইল পর্যন্ত চলে গেছে ওটা। বিজন্তার এটাই প্রকৃত রূপ। মাউন্ট টেইলর আর এল টিন্টেরো আগ্নেয়গিরি তরল আগুন দিয়ে সব ভিজিয়ে দেওয়ার পর ইন্ডিয়ানরা সবাই ভয়ে এই এলাকা ছেড়েছিল। এরপরে বহু বছর তারা আর এমুখো হয়নি। লাভা নদীর চোত দক্ষিণ দিকে রয়েছে। চলার পথে সবকিছু মেরে পাথরের বাড়িঘর সমান করে দিয়ে পাহাড় বেয়ে নিচে নেমেছে। নিচু ছোট টিলাগুলোর তলায় থেমে ফুলে উঠে উপচে টিলা পেরিয়ে আগুন ছিটিয়ে ওপাশে পড়েছে। তারপর শেষ পর্যন্ত প্রাকৃতিক কাছের নদী জমাট বেঁধে শক্ত হয়েছে। বাইরেটা প্রথম জমাট বাঁধলেও ভিতরে তখনও চোদ বইছিল। তাই ভিতরে অনেক ফাঁপা জায়গা রয়ে গেছে। কিছু কিছু জায়গা ফুসকার মতো, দেখে মনে হবে নিরেট, কিন্তু উপরটা আসলে ডিমের খোসার মতোই পাতলা। মাঝে মাঝে চোদ দুভাগে ভাগ হয়ে এগিয়ে গিয়ে সামনে আবার একসাথে মিলেছে। ফলে ছোট ছোট দ্বীপের মতো কিছু সবুজ ঘাস বেঁচে গেছে। লাভার তলায় অসংখ্য বরফের গুহা রয়ে গেছে। ওই রকম একটা দ্বীপেই রাইডার নিজের গোপন আস্তানা করেছিল। যে সরু ফাটলের মতো পথটা দিয়ে ভিতরের মাঠে পৌঁছানো যায়, তার গোড়ায় কোনো রকম
ট্রাক বা যাতায়াতের চিহ্ন নেই, সবই কঠিন পাথর। মাঠের চারপাশে রয়েছে প্রায় 25 থেকে 50 ফুট উঁচু লাভার তৈরি দেয়াল। ভিতরে ঢোকার ফাটলটা এতই সরু যে ঘোড়ার পিঠে আরোহীর পা লাভার দেয়ালে ঘষা খাবে। অনেক ঘোর প্যাচের ভেতর দিয়ে এগিয়েছে ওই পথ। চলতে চলতে অন্তত ডজন খানেক জায়গায় মনে হবে পথ বুঝি শেষ। এরপরে পাওয়া যাবে সেই গাছপালায় ভরা 1 একর জমি। লাভার দেয়াল ঘেঁষে একটা পাথরের ঘর। লাভার পাথর দিয়েই ওটা তৈরি করেছিল রাইডার। বাড়ির পাশেই একটা গুহা, ওটা আস্তাবল হিসাবে সে ব্যবহার করত। দেয়াল তুলে গুহার মুখটা এমনভাবে আড়াল করে নিয়েছিল যেন বাড়ির ভিতর থেকে গোপনে এবং নিরাপদে গুহায় পৌঁছানো যায়। ওই গুহাটা আসলে একটা লম্বা ট্যানেল। ওটার ভিতর দিয়ে 200 গজ এগোলে এই রকমই আরও বড় একটা দ্বীপের মতো জায়গা পাওয়া যাবে। ওখানে একটা ছোট ঝর্ণাও আছে। ওখানে রাইডার একটা স্টেলিয়ন আর 3টে মেয়ার ঘোড়া ছেড়ে রেখেছে। গোপন আস্তানায় পৌঁছানোর ফাটলটা খুঁজে পাওয়া খুবই কঠিন। রাইডার নিজেও অপ্রত্যাশিতভাবেই হঠাৎ ওটা আবিষ্কার করে ফেলেছিল। ফাটলটা আবার উপর থেকে বেরিয়ে থাকা পাথর দিয়ে আড়াল হয়ে রয়েছে। 4 ফুটের মধ্যে না এলে ওটার অস্তিত্ব বোঝার কোনো উপায় নেই। একটা সিডার গাছের গুঁড়ির সাথে হেলান দিয়ে বসে দূরবীন বের করলো হান্টার। সূর্য পশ্চিম দিকে অনেক দূর হেলে পড়েছে। লাভার গর্ত আর ফাটলে গাঢ় ছায়া জমে উঠছে। দূরবীনের সাহায্যে হান্টার নিচের লাভা নদীটাকে খুঁটিয়ে দেখতে শুরু করলো। অনেক দূরে লাভা স্তরের উপর একটা সবুজ দ্বীপ দেখতে পেল, প্রায় 6-7 মাইল দূরে। এছাড়া নিচে আর যা আছে সেটা নির্জনতা আর মৃত্যুর দুঃস্বপ্ন। আর কোনো মরুদ্যান দেখা যাচ্ছে না। রাইডারের বর্ণনা মতো কিছুই নেই। আবার উত্তর দিকে হাঁটতে শুরু করলো পল। পিঠের বোঝাটা আরো ভারী হয়ে উঠেছে। কাঁধ ছিলে গেছে, টনটন করছে ব্যথায়। ক্লিপের ধার ঘেঁষে এগোচ্ছে। এখানেই কোথাও পাওয়া যাবে নিচে নামার পথ। কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাবে। খাসটা আজ খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম। পেটের ব্যথায় কয়েকবার থামতে হয়েছে। হঠাৎ হঠাৎ চিলিক দিয়ে উঠে ব্যথাটা ওকে মুচড়ে ফেলেছে। পথটা দেখতে পেয়ে বিস্ময়ে চমকে উঠল পল। রাইডার বলেছিল ভালো পাহাড়ি ঘোড়া ওই পথে নামতে পারবে, কিন্তু ঘোড়ায় চড়ে কেউ নামতে গেলে তার একটা পা শূন্যে ঝুলবে। নিচে সবই কালো দেখাচ্ছে। দূরে পশ্চিম আকাশে অগ্রগামী সূর্যের আলো পড়ে লাভা স্তরটাকে একটু লালচে রং ধরিয়েছে। মনে হচ্ছে যেন আগেকার গলিত ভীষণ রূপ ফিরে পেয়ে জীবন্ত হয়ে উঠেছে লাভা। দূর পাহাড়ের একটা কালো কাঁধ দেখা গেল। সম্ভবত এটাই এল মোরো। 250 বছর আগে স্প্যানিশ লোকেরা ওতে নিজেদের নাম খোদাই করেছিল। নিচের দিকটা ছায়া ঢাকা হলেও পথটা এখনো পরিষ্কার দেখা যাচ্ছে। নিচে নেমে এলো পল। পথটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হয়েছে বড় বড় পাথরের চাক আর ছোট ছোট ঝোপের গোলক ধাঁধা। একবার একটা পাথরের কোনায় ঘষা খেয়ে ওর হাঁটুর নিচে কিছুটা ছড়ে গেল। আবার হোঁচট খেয়ে হাঁটু গেড়ে পড়ল। শেষ পর্যন্ত কাঁধ থেকে হ্যাভারস্যাক নামিয়ে
বিশ্রাম নিতে বসলো। সব শক্তি নিঃশেষ হয়ে গেছে তার। দুর্বলতা কাকে বলে তা পলের কোনোদিন উপলব্ধি করার সুযোগ ঘটেনি, কখনো অসুখে পড়েনি। প্রচণ্ড দৈহিক শক্তি ছিল তার, তাই সবসময়ে নিজের উপরই নির্ভর করেছে। আজ প্রথমবারের মতো দুর্বলতা বোধ করছে। কেবল মনের জোরেই সে এত ভারী বোঝা কাঁধে নিয়েও এতটা পথ হেঁটে এসেছে। স্থির হয়ে বসে আছে। জোরে জোরে শ্বাস পড়ছে ওর। পেটের ভিতরটা কেমন যেন গুলাচ্ছে। ভয় পাচ্ছে আবার বুঝি সেই ব্যথাটা মাথা চারা দিয়ে উঠবে। ছায়াগুলো আরো গাঢ় হচ্ছে। লাভা স্তর থেকে আলো মিলিয়ে গেছে। কেবল আকাশেই এখনো কিছুটা নীলের আভাস রয়েছে। সন্ধ্যা তারাটা উঠেছে। আকাশে বাতির মতো জ্বলছে। এখনো নড়েনি পল। শ্বাসটা স্বাভাবিক হয়ে এসেছে। ব্যথাটা হয়নি, তবু তবু অপেক্ষা করছে না। এখন অন্ধকারে ওই ফাটলটা খুঁজে পাওয়া অসম্ভব। রাইডার বিভিন্ন চিহ্ন আর বিবরণ দিয়ে জায়গাটা চিনিয়ে দিলেও হয়তো ওটা খুঁজে বের করতে তার কয়েকদিন লেগে যাবে। আশ্চর্য, এত বছর ধরে ওই জায়গাটার কথা সে মনে রেখেছে, যেন সে জানতো ওটা একদিন তার কাজে লাগবে। মানুষের উপর বিশ্বাস হারিয়েছে পল। শহরেও লোকজনের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলছে। মাঝে মধ্যে ভিতরকার টানে মানুষের উপকার করেছে, কিন্তু ধন্যবাদ জানাতে গেলেই অপ্রস্তুত হয়ে তাড়াতাড়ি সেখান থেকে সরে পড়েছে। পলিন বা তার বাবাকে সে ঘৃণা করেনি। লাভের আশায় ওরা অনেক কিছু করেছে। তাকে খুন করতেও লোক লাগিয়েছিল, তবে ঘৃণা করেনি পল। মানুষের কাছে ছেলেবেলা থেকে এসবই আশা করতে শিখেছে সে। পূবে পৌঁছে তার জীবনের একটাই লক্ষ্য ছিল, সেটা টাকা কামিয়ে অগাধ ক্ষমতার অধিকারী হওয়া। রাইডারের কাছে যেমন শিখেছে সেভাবেই লড়েছে সে, কিন্তু অস্ত্র দিয়ে নয়, স্কুলে শেখা বিদ্যার বুদ্ধি দিয়ে লড়েছে। যা শিখেছে আর যা জেনেছে তা সে নিষ্ঠুরভাবে কাজে লাগিয়েছে। 2 চাকার ঘোড়া গাড়ি চালানোই ছিল পূবে হান্টারের প্রথম কাজ। ইচ্ছা করে কাজটা নিয়েছিল শহরটাকে ভালো করে চেনার জন্য। গাড়িতে দুজন ব্যবসায়ীকে নিয়ে যাওয়ার সময়ে ওদের আলোচনা পলের কানে আসে। একটা বাড়ি তৈরি করার জন্য কিভাবে তারা জমি কিনবে সেই বিষয়ে ওরা আলাপ করছিল। পরদিন সকালেই গিয়ে ওখানে একটা জায়গা কিনে ফেললো সে। 2 সপ্তাহ পরে বেশ মোটা লাভ নিয়ে ওটা আবার বিক্রি করে দিল। এরপর 1 বছর সে দালাল কোম্পানির মেসেঞ্জার হিসেবে কাজ করলো। চোখ কান খোলা আর মুখ বন্ধ রেখে মাঝখান থেকে বুদ্ধি করে টাকা খাটিয়ে কিছু কিছু কাজে বেশ ভালো লাভ করলো। নিউ ইয়র্কে পৌঁছার 1 বছরের মধ্যেই তার টাকা বেড়ে 3 গুণ হলো। পাথরের উপর খুরের শব্দে চমকে উঠল পল। ঘাড় ফিরিয়ে দেখলো লাভার পাশ দিয়ে টেইল ধরে একজন আরোহী আসছে। ওর পেছনে রয়েছে কিছু গরু। পল যেখানে রয়েছে সেখানে কেউ ওকে দেখতে পাবে না। চুপচাপ বসে থাকলেই ওরা চলে যাবে। গরুগুলোর পিছনে রয়েছে আরও 3 জন। এই সময় কেন গরুগুলোকে তাড়িয়ে নেওয়া হচ্ছে তা ওকে বলে দিতে হবে না। শেষ আরোহী ওদের অনেক পিছনে। পলের কাছ দিয়ে যাবার সময়ে লোকটা লাগাম টেনে দাঁড়ালো। অন্ধকারে সব ঢেকে গেছে এখন। চলতে চলতে হঠাৎ নড়াচড়া বন্ধ হওয়াতেই হান্টার বুঝতে পারছে লোকটা থেমেছে। জিনের উপর একটু নড়ায় চামড়ার জিনটা কোকিয়ে উঠল। জায়গা থেকে না নড়ে শটগানের মুখটা শব্দের দিকে ঘোরালো হান্টার।
একটা ম্যাচ জ্বালাবার শব্দ হলো। পাতার ফাঁক দিয়ে ম্যাচের আলোয় মুহূর্তের জন্যে একটা হাত আর ঘোড়ার ব্যান্ডটা দেখতে পেল পল। লোকটার মুখের সামনে কাঠিটা জ্বালায়নি, একটা গুলি আসবে আশা করেছিল সে। বেশ মজা পাচ্ছে হান্টার, কিন্তু তবু জায়গা ছাড়ল না। কাঠিটা ফেলে দিয়ে আর একটা ধরানো হলো। ভালো শান্ত স্বর লোকটার। মনে হচ্ছে আমাকে গুলি করতে চাও না তুমি। ঠিক আছে, তাহলে কথাই বলা যাক। ঘোড়াটা অস্থিরভাবে মাটিতে পা ঠুকছে, কিন্তু হান্টার তবু নড়ল না। আরোহী এবার আগুনটা মুখের সামনে নিয়ে নয়, বরং মুখটাই আগুনের সামনে নিয়ে সিগারেট ধরালো। ক্ষণিকের জন্য একটা কঠিন মুখ দেখতে পেল হান্টার। ফু দিয়ে ম্যাচের আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এখন কেবল সিগারেটের আগুনটা দেখা যাচ্ছে। রাতে পথ চলার জন্যে এই ঘোড়াটা খুব ভালো, শান্ত কণ্ঠে বলল লোকটা। বুনো অবস্থায় ধরে ওকে পোষ মানিয়েছি। রাতে যারা পথ চলে তাদের কাছে এর দাম সমান ওজনের সোনার সমান। ঘোড়াটাই প্রথম তোমার উপস্থিতি টের পেয়েছে। তুমি যদি ঘোড়া হতে তবে সে ডাক ছাড়ত, যদি গরু হতে ফিরিয়ে আনার জন্যে ছুটে যেত, ভাল্লুক বা সিংহ হলে ভয়ে সরে যেত। সুতরাং তুমি যে মানুষ এ বিষয়ে সন্দেহ নেই। একটু থামলো আরোহী। তোমার ব্যাপারটা একটু আলাদা। ঘোড়াটার ব্যবহারে আমি তা বুঝতে পারছি। স্থির হয়ে রয়েছে হান্টার। সে দেখতে চায় লোকটা এবার এবার কি করে। এবার যখন কথা বলল, আরোহীর গলায় একটু ক্ষোভের আভাস। দেখো আমার যা যখন কথা বলল, আরোহীর গলায়, দেখো আমার যা করার তা আমি করেছি। কেউ যদি এভাবে এড়িয়ে চলতে চায় তবে মানুষের সাথে মানুষ আলাপ পরিচয় কিভাবে করবে? সামনে যারা গেছে ওরা আমার সাথের লোক নয়। ওরা হয়তো এতক্ষণে পগার পার হয়ে গেছে। সুতরাং সুতরাং ওদিক থেকেও তোমার ভয় পাবার কিছু নেই। অন্তত এটা তো বলবে তুমি কে? মনে মনে লোকটার তীক্ষ্ণ অনুভব শক্তির প্রশংসা না করে পারল না। বোঝার ক্ষমতা অত্যন্ত প্রখর না হলে কোনো মানুষ রাতের অন্ধকারে কেবল ঘোড়ার আচরণ লক্ষ্য করে এতটা বুঝে উঠতে পারত না। অন্যের ব্যাপারে আমি মাথা ঘামাই না। লোকটাকে শুনিয়ে বলে উঠল পল। আমার ব্যাপারে কেউ মাথা ঘামাক এটাও আমি চাই না। স্কুলে পড়া শিক্ষিত মানুষের মতোই কথা বলছো তুমি। পাহাড়ের এই ঢালে শিক্ষিত মানুষ নেই বললেই চলে। হঠাৎ কি মনে করে আরোহী আবার তাড়াতাড়ি বলে উঠল, তুমি আবার আমাকে ভুল বুঝো না। ওই গরুচোরদের সাথে লোক আমি নই। তবে হ্যাঁ, গরু আমিও চুরি করেছি, কিন্তু সেটা অনেক আগে, অন্য এলাকায়। ওদের আমি চিনি, তাই ভেবেছিলাম হয়তো কথা বলে আমি ওদের বোঝাতে পারবো। আমি এটুকুই ওদের বোঝাতে চেয়েছিলাম যে ওরা যা খুশি করুক, আমার আপত্তি নেই। কেবল আমাদের গরু চুরি না করলেই হলো। সিগারেটের আগুনটা শূন্য একটা বৃত্তচাপ এঁকে লাভায় বাড়ি খেয়ে পাথরের আড়ালে হারিয়ে গেল। আমাদের কথাবার্তা সবই একতরফা হয়ে যাচ্ছে, বলল আরোহী। তুমি যদি নতুন আমদানি করা পিস্তলবাজদের কেউ হয়ে থাকো তবে ক্রোমওয়েল রাঞ্চ থেকে দূরে থেকো। আমরা গোলমাল চাই না। আমিও চাই না, জবাব দিল পল। ভবিষ্যতে আমাদের আবার দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম। পুরো 2 মিনিট নীরবে কাটল, কিন্তু আরোহীর চলে যাবার কোনো লক্ষণ দেখা গেল না। পল বুঝতে পারছে লোকটার কৌতূহল মেটেনি। শেষ পর্যন্ত আরোহী আবার বলল, আশ্চর্য কথা শোনালে। বলছো তোমাকে আর দেখব না বা হঠাৎ দেখা হওয়ার সম্ভাবনা নেই? মানে
মানে এই দেশটা অনেক বড়, কিন্তু এত বড় নয় যে জীবনে আর দেখাই হবে না। দেখা না হওয়ার কি কারণ? কোনো জবাব এলো না দেখে সে আবার বলল, আইন ফাঁকি দিয়ে পালিয়ে থাকলে জেনে খুশি হবে এলামিটোসে কোনো শেরিফ নেই, কখনো দরকারই পড়েনি। এদিককার লোকজনেরও কারো ব্যাপারে নাক গলানোর অভ্যাস নেই। তবে ইদানিং কিছু নতুন লোক এসেছে যাদের কেউ পছন্দ করছে না। এদিককার কোনো ঘটনাই আমার জানা নেই, জবাব দিল পল। ওতে আমার আগ্রহও নেই। ঠান্ডা মাথায় লোকটাকে অপছন্দ করছে না পল। ঠান্ডা মাথার লোকটাকে অপছন্দ করছে না পল। কাগজের খসখসানি শুনে বুঝলো আর একটা সিগারেট বানাচ্ছে আরোহী। তুমি এদিককার লোক নও হলে তোমার গলা চিনতে পারতাম। এখানকার সবাইকেই আমি চিনি। তুমি কি জেক টানারের লোক? ক্যানিয়ন দিয়ে ঠান্ডা বাতাস বইছে। একটু অপেক্ষা করে হান্টার বলল, লোকটাকে চিনি না আমি। সে কি এখানকার মানুষ? নতুন এসেছে, পুবের লোক। 40,000 গরু নিয়ে সে এই এলাকায় ঢুকেছে। এদিককার সবকটা রাঞ্চের দখল না পেলে এত গরু রাখা তার পক্ষে অসম্ভব। মনে হয় কথাটা সে জানত। জেক টানার লোকটার সাথে তার কখনো দেখা হয়নি বটে, কিন্তু নামটা তার পরিচিত। পলের বিশ্বাস ছিল এসব জিনিস সে পিছনে ফেলে এসেছে। ওই লোকটাই কি পিস্তলবাজ আমদানি করছে? হ্যাঁ, তবে ডেরিক রাইলিও হয়তো কিছু আনিয়েছে। আর তোমরা? ক্রোমওয়েল রাঞ্চ, শব্দ করে হাসল সে। ওখানকার লোকজনের ধারণা আমি ওদের গান ফাইটার। ওখানে সবাই খুব বিশ্বস্ত লোক। মালিক লোক চিনত মানে? সে মরে গেছে। এখন তার মেয়েই সব দেখাশোনা করে। একটা মেয়ে কিভাবে যুদ্ধ চালাবে? কোনো মেয়ে যদি পারে, ও পারবে। মেয়ের মতো মেয়ে। ওর চেয়ে ভালো বস আমি দেখিনি। কিছুক্ষণ চুপ করে থাকলো আরোহী, তারপর বলল, এবার যাব আমি। তোমার কাছে খাবার আছে? কফি? ধন্যবাদ, সবই আছে, কিন্তু ঘোড়া নেই। আশ্চর্য ব্যাপার। এ দেশে পায়ে হেঁটে কেউ বেশি দূর যায় না। ঘোড়ার মুখ ঘোরালো আরোহী। দরকার হলে গ্রেগ চ্যাপেল নামে খোঁজ করো। ঘোড়ার খুরের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। জেক টানার। শেষ পর্যন্ত লোকটা এখানে এসে হাজির হয়েছে। অতীতকে তাহলে বেশি পিছনে ফেলে আসতে পারেনি সে। কিন্তু পল হান্টার যে এখানে আসতে পারে এটা ওই লোকের জানার কথা নয়। এই জেক ট্যানারি পলকে খুন করাবার জন্য পাউলিনকে মিসিসিপি জুয়ারির সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিল। পার্কিনসন ডিটেকটিভ এজেন্সি তাদের রিপোর্টে সব জানিয়েছে। কিন্তু এখানে কি মতলবে এসেছে দেখ? কি তার উদ্দেশ্য? 40,000 গরু কম কথা নয়, অথচ রানচিংয়ের রও জানে না সে। তবে কি গ্রেগ যা বলেছে সেটাই সত্যি? এদিককার রাঞ্চগুলো দখল করাই তার উদ্দেশ্য? তাই হবে। গরুর ব্যবসায় লোকটার আগ্রহ কোনোদিনই ছিল না, সুতরাং জমি চায় সে। এখানকার জমি কিছুটা বড় রাঞ্চারদের, কিছুটা রেল কোম্পানির, আর বাকিটা সরকারের। রেল কোম্পানির সাথে জেকের কোনো চুক্তি হয়নি, এটা পল ভালো করেই জানে। আকাশে চাঁদ উঠেছে, চাঁদের কথাটা সে আগে ভাবেনি। শহরের মানুষ চাঁদের অস্তিত্ব বড় একটা খেয়াল করে না। রাইফেল আর বোঝাটা কাঁধে তুলে নিয়ে রওনা হলো পল। শটগানটা ওর হাতে। পাহাড় থেকে লাভার দিকে বেরিয়ে থাকা পাথরটার কাছে এসে শুকনো পানি চলার পথটা পেরিয়ে রাতের জন্য ক্যাম্প করলো। রাতের বেলা পেটের ব্যথায় ঘুম ভেঙে গেল। অসহ্য যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি করলো হান্টার।
শেষ পর্যন্ত ব্যথাটা চলে গেল, কিন্তু ওকে দুর্বল আর কাহিল করে দিল। ঘুমিয়ে পড়ল সে। আবার যখন ঘুম ভাঙল তখনও দুর্বলতা কাটেনি। ঠান্ডা ঘামে ভিজে গেছে ওর দেহ। শীতে কাঁপতে কাঁপতে উঠে আগুন জ্বালালো পল। চাঁদের আলো পড়ে পাথরগুলোকে ভৌতিক দেখাচ্ছে। পূব দিকে একটা মেসার দেয়াল খাড়াভাবে উপরে উঠে গেছে, কালো দেখাচ্ছে। ধীরে সকাল হয়ে এলো। কিছু খেলো না পল, কফিও না। পেটের ভিতর চিনচিনে ব্যথাটা রয়েই গেছে। বোঝা কাঁধে নিয়ে আবার রওনা দিল। গোপন আস্তানাটা এখান থেকে বেশি দূরে হবার কথা নয়। লাভার দেয়ালটা এখানে প্রায় 50 ফুট উঁচু। বিশাল পাথরের চাই, কোনো কোনো জায়গায় ঘুমন্ত হাতির চামড়ার মতো কুঁচকে ফুলে রয়েছে। পাথর টপকে এগিয়ে চলেছে পল। ভিতরে ঢোকার পথটা মিস হয়ে যেতে পারে এই ভয়ে যতদূর সম্ভব লাভার দেয়াল ঘেঁষে এগোচ্ছে। শক্ত তারের মতো অনেক ঝোপ রয়েছে ওখানে, কিছু কাটা ঝোপও আছে। মাঝে মাঝে দু একটা পাইন গাছ। 100 গজ যাবার পরেই হঠাৎ ব্যথাটা আবার মাথাচাড়া দিয়ে উঠল। থেমে একটা পাথরে হেলান দিয়ে দাঁড়ালো পল। ভয় পেয়েছে সে। যেখানে তার দেহটা সহজেই পাওয়া যাবে এমন জায়গায় মরতে চায় না পল। তাকে অদৃশ্য হতে হবে, কোনো চিহ্ন না রেখেই হারিয়ে যেতে হবে। পাথরে হেলান দিয়ে অপেক্ষা করছে। শেষ পর্যন্ত আবার রওনা হলো। মনস্থির করে ফেলেছে হান্টার। ওকে যদি মরতেই হয় তবে শেষ বিন্দু শক্তি দিয়ে সে লাভার উপর দিয়ে যতটা সম্ভব দূরে সরে যাবে। ওখানে ওকে খুঁজে পেতে মানুষের অনেক সময় লাগবে। বৃষ্টির পর লাভার উপর থেকে পানি গড়িয়ে পড়ে মাটিতে একটা শুকনো নদীর মতো গর্তের সৃষ্টি করেছে। গড়িয়ে পড়ে মাটিতে একটা শুকনো নদীর মতো গর্তের সৃষ্টি করেছে। নিচে নেমে ওপারের ঢাল বেয়ে আবার উপরে উঠে এলো পল। মাত্র মাইল খানেক গিয়েই উল্টো দিকের দেয়ালে সাদা কোয়ার্টস পাথরের একটা স্তর দেখতে পেল। যেভাবেই হোক ভিতরে ঢোকার পথটা সে মিস করেছে। রাইডার বলেছিল ওই সাদা পাথরের চিহ্ন দেখার আগেই পাওয়া যাবে ভিতরে ঢোকার পথ। আবার ফিরে চলল পল। দুবার বিশ্রাম নিল। জায়গাটা খুঁজে পেতে দুপুর হয়ে গেল। ওটার সামনে কোনো ঝোপ নেই বা পাথরের স্তূপ পথটাকে আড়াল করেনি। লাভার দেয়ালটা একটু বাঁক নিয়েছে, কিন্তু সবটাই চোখের সামনে দেখা যাচ্ছে। ওখানে যে একটা পথ থাকতে পারে ভাবাই যায় না। হান্টার 3বার ওর সামনে দিয়ে গেছে। ভেবেছে সবই বুঝি দেখা হয়েছে। পিছিয়ে আসার সময়ে চোখের কোণায় দৃষ্টি বিভ্রমের মতো কি যেন ধরা পড়ল। মনে হচ্ছে যেন একটা পাথরের উপর আর একটা পাথর স্লাইড করে সরে যাচ্ছে। আবার চাইলো আরও একটু পিছালো। না, কেমন যেন খটকা লাগছে। ধীর পায়ে লাভার দেয়ালের দিকে এগোলো পল। একবার দেয়ালের গায়ে এসে পড়ার পর বুঝলো ব্যাপারটা কি। একটু দূর থেকেও যেটাকে একই একটানা দেয়াল বলে মনে হচ্ছে, আসলে সেখানে দুটো দেয়াল। একটার থেকে অন্যটার দূরত্ব প্রায় 4 ফুট। মাঝখান দিয়ে লাভা দেয়ালের সমান্তরালভাবে একটা পথ 3-4 গজ ভিতরে ঢুকেই শেষ হয়েছে। কিন্তু সামনে এগিয়ে দেখলো পথটা শেষ হয়নি। বাঁক নিয়ে লাভার ভিতর ঢুকে গেছে। ঘুরে আবার মুখটার কাছে ফিরে এলো পল। ওখানে দাঁড়িয়ে অনেক সময় নিয়ে যত্নের সাথে উল্টো দিকের ক্লিপটা খুঁটিয়ে লক্ষ্য করলো। তারপর বেরিয়ে এসে সামান্য যেটুকু ছাপ পড়েছিল তা সাবধানে মুছে ফেলল। মুখের কাছে ফিরে এসে আবার ক্লিপের উপরের রিমটার উপর নজর রাখল।
ওখানে কোনো নড়াচড়া ওর চোখে পড়ল না। এবার ভিতর দিকে রওনা হলো সে। উপর থেকে কারো দেখে ফেলার সম্ভাবনা নেই, কারণ বাড়তি পাথর থাকায় উপর থেকে পথটা দেখা যাচ্ছে না। কোনো মানুষ অবশ্য লাভার উপর দিয়ে হেঁটে বেড়ানোর কথা কল্পনাতেও ভাববে না। ভালুকের তাড়া খেয়ে দু একটা হরিণ মাঝে মাঝে ওখানে গেছে বটে, কিন্তু তাদের পা কেটে এমন অবস্থা হয়েছে যে আর চলতে পারেনি, ওখানেই মারা পড়েছে। গোপন আস্তানায় পৌঁছতে পলের প্রায় 1 ঘন্টা সময় লেগে গেল। ছোট্ট ছোট্ট জায়গাটার অপূর্ব শোভা দেখে থমকে দাঁড়িয়ে দুচোখ ভরে দৃশ্যটা উপভোগ করল। চারপাশের দেয়াল খাড়াভাবে উপরে উঠে মাথার কাছে কিছুটা ভিতর দিকে হেলে পড়েছে। ভিতরের জায়গাটা 1 একরের কিছু কমই হবে। একটা ছোট ঝর্ণা পাথরের তলা থেকে বেরিয়ে বাঁক নিয়ে একটু ঘুরে আবার লাভার নিচে অদৃশ্য হয়েছে। রাইডারের নিজের হাতে বোনা কয়েকটা ফলের গাছ রয়েছে। একখণ্ড জমিতে কিছু চিয়া দেখা যাচ্ছে। চিয়ার দানা রেড ইন্ডিয়ানরা খাবার হিসাবে ব্যবহার করে। কয়েক মিনিট তাকিয়ে থাকার পর পাথরের কেবিনটা ওর চোখে পড়ল। মাথার উপর একটা বেরিয়ে থাকা পাথরকে দেয়াল দিয়ে ঘিরে ঘরটা তৈরি করা হয়েছে। দরজাটা কটনউড গাছের ছায়ায় আড়াল হয়ে রয়েছে। ধীর পায়ে দেয়ালের গায়ে ছোট ফাঁকটার দিকে এগোলো পল। ওটাই কেবিনের জানালার কাজ করছে। ওটার পাশ দিয়ে এগিয়ে পাথরের চাই দিয়ে তৈরি ভারী দরজাটার সামনে এসে দাঁড়ালো। দরজা খুলে ভিতরে ঢুকলো পল হান্টার। কামরাটা যে এত বড় বাইরে থেকে দেখে বোঝা যায় না। দূরের দেয়ালের সাথে দুটো ব্যাংক, একটা টেবিল আর দুটো চেয়ারও রয়েছে। একটা পাথরের বেসিনের ভিতর ঝর্ণা থেকে তীর তীর করে পানি পড়ে জমা হচ্ছে। একটা ঝাড়ুও রয়েছে ঘরে। বিছানার উপর থেকে ধুলো ঝেড়ে সাবধানে মালপত্রগুলো নামালো। ঘর ঝাড় দিয়ে একটা ছোট আগুন জ্বেলে চা তৈরি করলো। সুপার চা খাওয়া সেরে দরজার গোড়ায় বসে বাইরের দিকে চেয়ে থাকলো। তাহলে এটাই সেই জায়গা, এখানেই সে জীবনের শেষ কটা দিন কাটাবে।